তৃতীয় অধ্যায় প্রথম আছে মৌলিক ও যৌগিক পদার্থ। পাইছো? মৌলিক এবং যৌগিক পদার্থ। আচ্ছা, মৌলিক বলতে কি বুঝি? আচ্ছা, মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ এটা থেকে পাওয়া যাবে না, এটা আমরা মৌলিক পদার্থ বলি। এখানে অনেকই মৌলিক পদার্থ দিছে না? এই পর্যন্ত এই সুন্দর একটা এখানে ইয়ে দেওয়া আছে, যে সকল পদার্থে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলা হয়? মৌলিক পদার্থ বলে। এরকম আরো কিছু উদাহরণ যেমন নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, এগুলো কি? এই পর্যন্ত 118টি মৌল পাওয়া গেছে। এটা কিন্তু মৌলিক পদার্থ না, ঠিক না? এটা কিন্তু মৌল। এই পর্যন্ত আমরা যে চারটা যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো এইভাবে কোথায় পর্যন্ত গেছে? 118টা পর্যন্ত গেছে। এটা অবজেক্টিভ হইল। এখানে প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 98টি মৌল। এগুলো তোরা একটু রিডিং করে দিবি, ঠিক আছে? এবং যৌগিক পদার্থ দুই প্রকার বলছিলাম, এবার কি যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ বুঝতে পারতেছি বিভিন্ন পদার্থ মিলা যে পদার্থটা হয় এটা কি? যৌগিক পদার্থ, ঠিক না? যেমন আমরা একটা যদি বলি পানি, H2O, পানি কি পদার্থ? এখানে পানিটা হচ্ছে কি? মৌলিক পদার্থ। পানি যেমন H2O, এই পানিটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো মিলা হয়েছে কি? পানিতে কি পদার্থ? যৌগ। যেখানে হাইড্রোজেনের এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে এটা পানি করবে। যেমন সালফিউরিক অ্যাসিড কি পদার্থ? মৌলিক যৌগিক পদার্থ। সালফিউরিক অ্যাসিড যেমন কি? H2SO4। এই সালফিউরিক অ্যাসিড একটা কি পদার্থ? যৌগিক পদার্থ। তাহলে মৌলিক এবং যৌগিক দিয়ে কি কোনো প্রশ্ন আছে? মৌলিক হচ্ছে যেটা বাংলা কোনো পাওয়া যাবে না। আচ্ছা, দেখ পরমাণু এবং অণু আছে কি? পরমাণু, অণু। একটু যদি পড়স তাহলে পারবি যে পরমাণু কি আর অণু কি। দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। আর এখন বুঝতেই পারতেছ যে অণু বড় নাকি পরমাণু বড়? আচ্ছা, এক সময় বলা হতো পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অণু, কিন্তু আস্তে আস্তে এটা কি হয়েছে? পরমাণু। এখন পরমাণুর ভিতরে আরো পাওয়া যায় কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গ্লেভিটন, অ্যাস্ট্রাটাইট, এগুলো পাওয়া যায়। সরি, কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গ্লেভিটন, অ্যান্টি নিউট্রন, নিউট্রন অণু, এগুলো পাওয়া যায়। যৌগিক অণু, মৌলিক অণু পাওয়া যায়, ঠিক আছে? আর এখানে পরমাণুর ভিতরে হচ্ছে মৌলিক অণু হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর এছাড়া যেগুলো আছে যেমন গ্লেভিটন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, ঠিক আছে? বোসন, মেসন, এগুলো হচ্ছে কি? যৌগিক, ঠিক আছে? এগুলো কি? যৌগিক। এগুলো আর দরকার নাই এখান দিয়া। মৌলের প্রতীক সংকেত এগুলো কারো পাঠো বা রিডিং করলেই বুঝবি। বল সংখ্যা কিভাবে বের করে? আইসোটোপ, আইসোটোন, আইসোবার, মনে আছে? আইসোটোপ। যেমন আমরা যদি কই আইসোটোপ লাস্টে কি কি সমান থাকবো? এটা পারমাণবিক বল। আইসোটোপ, প্রোটন সংখ্যা আইসো লাস্টে কি আছে? ও আছে। টুপ আছে না? মানে এখানে প্রোটন সংখ্যা সমান থাকবে, আর যে সংখ্যাগুলো আছে এগুলো নিউট্রন সংখ্যা এবং বল সংখ্যা ভিন্ন থাকবে। যেমন আমি যদি লিখি আইসোটোপ, তাহলে নিউটন সংখ্যা সমান থাকবে আর বল সংখ্যা প্রোটন সংখ্যা। লাস্টে কি আছে? টুন আছে না? টুন আছে না? মানে এখানে নিউটন সংখ্যা সমান থাকবে আর বল সংখ্যা আর প্রোটন সংখ্যা ভিন্ন। যেমন আইসোবার, আইসোবারের বল সংখ্যা সমান থাকবে আর নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা। আইসোবার মানে বল সংখ্যা সমান থাকবে, প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন থাকবে। এখন ধর আইসোটোপ কোনগুলো?
আইসোটোন কোনগুলা আইসোবার কোনগুলা এগুলো বুঝতে একটু সমস্যা হইতেছে যারা নতুন, ঠিক না নাকি? ধর আমরা একটা পরমাণু আছে পরস্পর দুইজনে কি থাকবো সমান্তরাল। ধর আমি যদি হাইড্রোজেন লিখি 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 H2, আচ্ছা 1। আবার কি আছে 1H2 আর 1H3, এটা নাম হচ্ছে প্রোটিয়াম, এটা নাম লিথিয়াম, এটা হচ্ছে ট্রিটিয়াম। এখন দেখো একটা জিনিস ভালো করে দেখ যে পরমাণুর প্রত্যেকটা পরমাণুর কি প্রোটন সংখ্যা সমান না? প্রোটন সংখ্যা সমান না? এটার নাম হচ্ছে প্রোটিয়াম, বইয়ের মধ্যে আছে এটা হচ্ছে ট্রিটিয়াম, এটা হচ্ছে ট্রিটিয়াম, ঠিক আছে না? এখানে দেখ এটার থেকে আমরা যখন নিউটন সংখ্যা কিভাবে বের করি মনে আছে? নিউটন সংখ্যা কেমনে বের করি? এই যে ভর সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা যখন আমরা বিয়োগ করি তাহলে কিন্তু নিউটন সংখ্যা বের হয়, নিউটন সংখ্যা বের হয়। এখন তোরা ভালো করে খেয়াল করে এখানে কি আছে আইসোটোপ মানে প্রোটন সংখ্যাটা সমান, তাহলে এটা কি প্রোটন সংখ্যাটা এগুলো দেখতে সমান না, কিন্তু এখানে নিউটন সংখ্যা দেখ প্রতিদিন ভিন্ন। এটা নিউটন সংখ্যা কত? এটা নিউটন সংখ্যা 9, এটা কত 1, এটা কত 2, ঠিক আছে না? এবং ভর সংখ্যা কত 1 2 3। এটা কি ক্লিয়ার বুঝছি না? বুঝলে যে কোনো প্রশ্ন এটা কি বুঝছি নাকি? নিউটন সংখ্যা কি বুঝি না আমরা? আচ্ছা দেখ দেখ এদিকে দেখ, এদিকে দেখ আমরা যেমন সোডিয়াম Na কত 11 23, এটা তো আমরা জানি। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা যা কই একটাই, ঠিক না? এটা হচ্ছে প্রোটন সংখ্যা, কি প্রোটন সংখ্যা। আর এটা কি সংখ্যা? ভর সংখ্যা। এটা হচ্ছে ভর সংখ্যা। নিউটন সংখ্যা কিভাবে বার করে? ভর সংখ্যা থেকে তাহলে এটা যে বিয়োগ করস কত জানতো 12 হইতো না নিউটন সংখ্যা। এটা কি বুঝছি? এখন যদি আইসোটোপ এটা সংজ্ঞা মুখস্থ করার লাগে মুখস্থ করার দরকার নাই, আমরা শর্টকাটে মনে রাখার জন্য এটা কি আছে লাস্টে টোপ আছে না, প দিয়ে আমরা প্রোটন মানে আমরা লিখব যে পরস্পর দুইটি পরমাণুর যদি প্রোটন সংখ্যা সমান থাকে, ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন থাকে তাকে আমরা কি বলবো? আইসোটোপ বলে। ক্লিয়ার? এখন যদি আমি দি আইসোটোপের সংখ্যা পারবি সংখ্যা না, পরস্পর দুইটি পরমাণু, এগুলো কিন্তু পরমাণু যা হাইড্রোজেন হিলিয়াম যা আছে সব তাহলে আইসো 12 বার মানে ভর সংখ্যা সমান হয়ে যাবে। তাহলে এটা কি আবার সংখ্যা পরে কোন দরকার আছে? কোন দরকার নেই, সংখ্যা ছাড়া কিন্তু আমরা ভেরিয়েবল পাবো না। পরবর্তী যেটা যে সংকেত মঙ্কেত এগুলো দেখার আমরা কোনো দরকার নাই, এগুলো নিজেরা পড়বি। ভর সংখ্যা আশা করি পারবি, ভর সংখ্যা পারবি না? এখন আমরা পরমাণু মডেল মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, এটা কিন্তু প্রতি বছরই কিছু না কিছু আসে এই চ্যাপ্টার থেকে। অবজেক্টিভ তো একটা না একটা আসে। দেখ প্রথম আছে এখন প্রথম আছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল প্রথমে আসবো অবজেক্টিভের মধ্যে যে রাদারফোর্ডের পরমাণু মডেল কত সালে আবিষ্কৃত হয়? কি বছর? 11। এর ঠিক 2 বছর পরে কার পরমাণু মডেল? বোর পরমাণু মডেল আবিষ্কৃত হয়, ঠিক না? তাহলে রাদারফোর্ড এবং বোর পরমাণুর কিছু মডেলের আমাদের সীমাবদ্ধতা আছে, ঠিক না? যেমন রাদারফোর্ড পরমাণু মডেল এখানে যা যা আছে, রাদারফোর্ড পরমাণু মডেলটা কি পরমাণু মডেল একটু যদি পড়াস তাহলে পারবি যে একটি কেন্দ্র আছে। রাদারফোর্ড পরমাণু মডেলের কি আছে? একটি কেন্দ্র আছে, ঠিক না? দ্বিতীয় নম্বর কি আছে? দ্বিতীয় নম্বর কি আছে? বেশিরভাগ জায়গায় ফাঁকা। আচ্ছা এটা আমি একটু বুঝাই দেই তাহলে একটু সহজ হবে, সুবিধা হবে। আর এগুলো তো তোরা মুখস্থ থাকার কথা, এগুলো কি মুখস্থ আছে না? পারস? আচ্ছা ওইটা দেখাই দিছি। এগুলো সহজ করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে কি যে আমরা প্রথম যদি রাদারফোর্ড পরমাণুর মডেল ব্যাখ্যা করা আছে তাহলে প্রথমে দিব আমরা কি এটি বিজ্ঞানের রাদারফোর্ড করেন এবং এটা হচ্ছে 1911 সালে বিজ্ঞানের রাদারফোর্ড আবিষ্কার করেন এই মডেল, ঠিক আছে? পরে প্রথম ক নম্বর দিয়ে যেভাবে আছে এক এবিসি দিয়ে দেব। যে প্রথম কি আছে? পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে কি নিউক্লিয়াস। আমি একটা ফর্মুলা রাখলাম
এই যে কেন্দ্র, এই কেন্দ্রটার নাম কি? নিউক্লিয়াস। এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। পরবর্তীতে বলছে যে নিউক্লিয়াসের অন্তত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এই নিউক্লিয়াসটা অনেক ছোট পরমাণুর আকারের তুলনায় এবং বেশিরভাগ জায়গায় কি আছে? ফাঁকা আছে। তৃতীয় নম্বরটা কি আছে? সৌরকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ যেভাবে ঘুরে, যেমন এটা একটা সূর্য দিলাম, তো পৃথিবী ঘুরতেছে ধর এই কক্ষপথে, এটা একটা কক্ষপথ, এটা একটা, এইভাবে এটা কিছু কক্ষপথ আছে। যেমন কক্ষপথকে কেন্দ্র করে ঘুরে, যেমন সূর্যকে যেমন কক্ষপথ বিভিন্ন, যেমন পৃথিবী মাছ এগুলো যেমন ঘুরে, ঠিক এইভাবে এই মডেলটার কি বলছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করছে? ইলেকট্রনগুলো ঘুরছে। এর জন্য এটাকে কি বলা হয়? সৌর মডেল বলা হয় এই মডেলকে। আশা করি এই মডেল পারবি। এই মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতাকে কেন্দ্র করে বিজ্ঞানী ভোর করতে কি এর ঠিক 2 বছর পরে একটা নতুন মডেল আবিষ্কার করছে। ঠিক আছে? এই পরমাণু মডেলটা দেখ কি বলছে। আচ্ছা, এখানে ভোর প্রথম বলছে যে এই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রন যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুরতে পারে। প্রথমে দেখলে আছে যে পরমাণুর যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতে যে কোনো কক্ষপথে ঘুরতে পারে। আগে পারে না। আগেটা কি বলছিল? বিজ্ঞানী বোর বলছিল কি শুধু কক্ষপথে কি করে কেন্দ্র করে। এটার মধ্যে লিখছে যে পরে দেখিয়েছে শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই যে এই কক্ষপথের মান যা আছে এগুলো দিয়ে কিন্তু আমরা অঙ্ক করব। ঠিক আছে? আর যাদেরকে আমরা কি বলি? প্রধান শক্তি স্তর, শেল বা অরবিটাল এগুলো বলি না? আচ্ছা, তাহলে এই যে ভোর পরমাণুর মডেলটার চিত্রটা কি রকম হইব? ভোর পরমাণুর মডেলের চিত্রটা হচ্ছে এরকম, দেখ। ঠিক আছে না? এটা হচ্ছে কার পরমাণু মডেল? এটা হচ্ছে ভোর পরমাণু মডেল, এরকম হইব। ঠিক আছে? আর আমরা যদি রাদারফোর্ডের পরমাণু মডেল বলি, কয়েল, ঠিক আছে? এটা একটা কি হয়ে যাবে? কয়েল হয়ে যাবে। আর ভোর পরমাণু এগুলারে বলা হয় শক্তি স্তর, কক্ষপথ, শেল, অরবিটাল। একটারে কতগুলো নাম পাওয়া যায়, ঠিক না? তাহলে আমরা যদি বলে যে শক্তি স্তর কোনগুলো পারবো, হ্যাঁ, যদি বলে অরবিট, শক্তি স্তর, শেল, সব কিন্তু একই জিনিস, একটা পারলেই সবগুলো পারবো না? এখন দেখ এখানে আমাদের যে কক্ষপথের এন্ড যে ঘুরবো, মানে কোনো বস্তুর ঘুরবো, এখানে কিন্তু সূত্র আছে, এটা আমি পরে দিতেছি। যে এর মধ্যে এক একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে, এক একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে মনে আছে? না, এটা মনে কর 1 নম্বর শক্তি স্তর, এর মান কত? 1। এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, 2। এখানে এর মান কত? 3। তো এই প্রথম আমি জানি এটা 1s2 দুইটা থাকে না? দ্বিতীয়টা করে থাকে 8টা, তৃতীয়টা ধর আমি জানি না, কিন্তু সূত্র আছে আমাদের যে একটা কক্ষপথে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। ঠিক আছে? n এর মান কি আমরা পারি না? যেমন n = 1, এখানে 1 বসা, 2 বসা, 8 = 3 বসা, 3 বসাই, 3 3 কেন হয় না দুপুরে? তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকতে পারবে? সর্বোচ্চ ইলেকট্রন আচ্ছা কম থাকতে পারবে, কিন্তু এর বেশি যেতে পারবো না। ঠিক আছে? এই শেল সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে আমরা বলতে পারো, শেল বা অরবিট বা ইলেকট্রন বিন্যাস, সরি কক্ষপথ, এগুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারো। আচ্ছা, পরবর্তীতে দেখ আমাদেরকে এখানে কিছু দিয়ে দিয়েছে যে কৌণিক ভরবেগ সম্পর্কে কিছু আছে, যে বোর মডেল অনুসারে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় সূত্র কি মনে আছে? mvr m/2π। এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র, যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের বেগ, r হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ।
n হচ্ছে ইলেকট্রনের কয় নম্বর শক্তি স্তরে ঘুরতেছে, h হচ্ছে প্রান্ত ধ্রুবক, আর পাইয়ের মান তো আমরা জানি, ঠিক না? তো এইখান থেকে যদি আমাদেরকে বলে অঙ্ক এইভাবে আছে, এইখান থেকে কিন্তু অঙ্ক আছে প্রতি বছরই। যদি বলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, তাহলে ডাইরেক্ট সূত্রটা দিন। যদি বলা হয় ইলেকট্রনের বেগ নির্ণয় করো, শুধু বেগটা রেখে দিও, ওই পেছনে নিয়ে যাবো, তাহলে গুণ আছে এখানে কি বল বা কেন বলবো, ঠিক আছে? যদি বলা হয় যে কৌণিক বেগ নির্ণয় করো, কি তাহলে কৌণিক বেগ মানে বল না, এখানে শুধু এই দুইটা, ঠিক আছে না? যদি বলা হয় ইলেকট্রনের ভর নির্ণয় করে n, ঠিক আছে? এতটুকু কি আমরা বুঝছি? এই কৌণিক বল করলে ব্যাক করলে দিয়া হয়, কৌণিক যদি ভরবেগ বুঝতেই পারছেন, ভর আছে বেগ আছে, আর যদি বলা হয় শুধু কৌণিক বেগ, শুধু কৌণিক বেগ, ঠিক আছে? বি এবং আর এম্পিয়ার। এটা কি মোটামুটি ক্লিয়ার হইছে? পারমু তুই বুঝছস? হ্যাঁ, আর এই যে জানি আমরা প্রান্তবকের মান জানা কত? মাইনাস আচ্ছা 34, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রান্তবকের মান। এখন আমাদের দেখ আরেকটু এখানে আরেকটু যদি আছে, তো এটা যদি আমরা শক্তি স্তর হয়, তো ইলেকট্রন যদি আমরা ধর এখান থেকে এখানে নিয়ে আসি, বা এক নম্বর শক্তি স্তর থেকে দুই নম্বরে নেই, তো শক্তির শোষণ হইব আর বিকিরণ হইব। আমাকে কি কি বলতে পারবি যে উপর থেকে নিচে নামলে ইলেকট্রন যদি উপর থেকে নিচে নামে এটা শক্তি শোষণ হইব না বিকিরণ হইব? এগুলো আমি উদাহরণ দিয়ে বুঝাইছিলাম যে কেমনে। আচ্ছা আমি বলতেছি, ধর একটা পাঁচতলা বিল্ডিং এ আমরা উঠতেছি, কয়তলা? পাঁচতলা বিল্ডিং এ। পাঁচতলা বিল্ডিং এ যে সময় সিঁড়ি দিয়ে উঠবো, লিফট নাই, সিঁড়ি দিয়ে উঠবো, সিঁড়ি দিয়ে যখন উঠবো, উঠার সময় যে সময় উঠবো, উঠার সময় আমাদের শক্তিটা কি বেশি লাগে, মানে শক্তি শোষিত হয়, শোষণ হইতেছে। এখানে যখন ইলেকট্রন এক নম্বর থেকে দুই নম্বর মানে একতলা দ্বিতীয়তলা তৃতীয়তল, এই যে একতলা শোষণ হইছে, আবার যখন উপর থেকে নামে এত কষ্ট হয় মানে এর জন্য কি হইব? শক্তি বিকিরণ হবে। ক্লিয়ার এতটুকু বুঝছি? আচ্ছা এখানে ভুল পরমাণু সাফল্য আছে, ভুল পরমাণুর সীমাবদ্ধতা আছে। এরপরে ম্যাক্স প্ল্যাঙ্ক করতে অনেক পরমাণু মডেল আছে, তরল শুধু দুইটা দেওয়া আছে। আর শোষিত বা বিকিরণের যে ইয়ে আছে, সূত্রটা আছে, হ্যাঁ এই সূত্রটা হচ্ছে যে E সমান hc বাই সরি hc বাই ল্যাম্বডা, একই কথা এই দিয়ে শোষিত শক্তি বা বিকিরণ শক্তির আমরা কি দেব? E সমান hc বাই ল্যাম্বডা, ঠিক আছে? hc বাই ল্যাম্বডা এটা হচ্ছে প্রান্তবক। কোনটা? হ্যাঁ ল্যাম্বডার বের আমরা বের করব। আমরা সূত্র কি কি তো শক্তি, E এনার্জি, এই হচ্ছে প্রান্তবক, E হচ্ছে কত? আলোর বেগ। আচ্ছা আলোর বেগ করার বই এখানে একটু ভুল আছে, কেমনে ভুল আমি তোদেরকে দেই। এখানে কইছে না আলোর বেগ কত সেকেন্ডে? 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, কিলোমিটার না মিটার পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে কত যাইব? এক সেকেন্ডে কত যাইব বল? 3 লক্ষ মিটার, ঠিক আছে না? দেখ এখানে আমরা এটা কিন্তু 3 লক্ষ, এটা কিন্তু 3 লক্ষ না? যারা দেখ 3 into 10 যদি বার কত দিতে, আচ্ছা ঠিক আছে। আমরা মিটার পার সেকেন্ডের কথা কইতেছি, মানে মিটার পার সেকেন্ড, আমরা কিলোমিটার করে দিছিলাম, কিলোমিটার কি আর একটু এইটুকু এটাও ভুল আছে। কেমনে ভুল আছে দেখ, কিলোমিটার গুলো ঠিক আছে, কিন্তু মিটার যদি বলে তাহলে অনেক সিক্স দেওয়া আছে, সিক্স এর বলে কত দেব? 5 দেব। সিক্স দিলে শুনলে একটা বাইরে যায়, যদি বাইরে যায় দেখতে বলতে 30 তথ্য দেয়, ঠিক আছে? তো শোষণ বা বিকিরণ যদি বলে সূত্র কি দিব হচ্ছে, এখানে প্রান্তবকের মান থাকতেও পারে না থাকতেও পারে, বেশিরভাগ থাকে, না থাকলে নাই। এখানে ল্যাম্বডার মান নির্ণয় করব,
ল্যামডার মান কি নির্ণয় করতে পারবো না? আর ল্যামডার মান যদি ওই থাকে সেন্টিমিটার সাইডের কই নিমু সেটা নিয়ে আসি। এই চ্যাপ্টার থেকে এইটা নিয়ে মোটামুটি একটু বেশি আছে। এখন দেখ আমরা বলছি কি এগুলোর নাম কি, এগুলোর নাম কি, এগুলোর নাম কি, এই যে এগুলো এইগুলোর নাম শক্তি স্তর বা আচ্ছা একটা শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে এটার সূত্র কি? 2 n স্কয়ার সংখ্যক কি থাকতে পারে? ইলেকট্রন ইলেকট্রন থাকতে পারে। এখন উপশক্তি স্তর আছে, প্রতিটা শক্তি স্তরে কি উপশক্তি স্তর আছে না? যেমন কেমন আমি এই যে সময় ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 3s3 3s2 3d তো এগুলো কই থেকে হাওয়ার থেকে উড়ে আয় না, কিন্তু এগুলো কিন্তু এক একটা শক্তি স্তরের এই যে 1 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর একটা, 2 নম্বর শক্তি স্তরের দুইটা, 3 নম্বর শক্তি স্তরের তিনটা, 4 নম্বর শক্তি স্তরের চারটা। এইভাবে কিন্তু এক একটা শক্তি স্তরের উপশক্তি স্তর আছে, ঠিক আছে? যেমন আমাদের পৃথিবীর উপগ্রহ কোনটা? চাঁদ। ঠিকই এই যে আমরা 2 নম্বর শক্তি স্তরে এখানে আমরা উপশক্তি স্তর কয়টা? দুইটা, S এবং P। এখন উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে এটা সূত্র কি কি পারোস? উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে এটা সূত্র আছে, সূত্র কি কি পারোস? মনে নাই 2 মনে নাই এই যে উপশক্তি S P D F, এখানে L এর মান গুলো কি মনে আছে? S এর জন্য L এর মান কত? 2 মনে নাই? মনে নাই? S এর জন্য L এর মান 0, P এর জন্য 1, D এর জন্য 2, F এর জন্য 3। এগুলো কার মান? L এর মান। L হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এত ডিপলি আমরা যা মনে জাস্ট তার মনে রাখবি S এর জন্য L এর মান কত? 0, P এর 1 1 এক এক করে বাড়বো, ঠিক আছে? এখন এই উপশক্তি স্তরে যদি আমরা কি বের করতে চাই? উপশক্তি স্তরে যদি আমরা বের করতে চাই কতগুলো ইলেকট্রন আছে, মানে S শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে, P শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে, D শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে, তাহলে অবশ্যই একটা সূত্র আছে। সূত্রটা কি? 2 * 12 + 1। এখানে যে কোনো শক্তি স্তরের কি বের করতে পারি কতগুলো ইলেকট্রন আছে। সাপোজ এখানে ধর S শক্তি স্তরে আমরা ইলেকট্রন বিন্যাস বের করলাম, ইলেকট্রন সংখ্যা বের করলাম কোন শক্তি স্তরে? S শক্তি স্তরে। তাহলে সকল মান আমরা জানি না, 2 * 12 2 * কত? 0 প্লাস 1 0 তো 0ই, ঠিক আছে না? তাহলে 1 এর সাথে গুণ করলে কত? 2। এই যে কয়টা ওই দিকে তুই এসে বুঝছি, হ্যাঁ? উপশক্তি স্তরের ধারণা থেকে কিন্তু এটা পাইছি 2। এখন সাপোজ আমরা D কত? 10, ঠিক আছে না? তো আমরা সূত্র কি? 2 * 12 + 1, মানে এখানে L এর মান কত? 10 2 না 2 L এর মান 2, D এর জন্য 2 প্লাস 1 2 2 করে 4 রেখে 5 10। তাহলে এই যে D এর মধ্যে কয়টা নিবে ইলেকট্রন? 10টা। সর্বোচ্চ 10টা নিতে পারবে, আচ্ছা কম নিতে পারবো কিন্তু বেশি নিতে পারবো না। মানে যদি তোদেরকে বলে কেউ রে যে এখানে 2টা আপেল আছে, 2টা আপেল খাইতে পারবে, মানে আপেল অনেকগুলো আছে 2টা খাইতে পারবি শুধু, তাহলে শুধু 2টাই খাইতে হইব। বাচ্চা কম খাইতে পারবে কিন্তু আর বেশি খাইতে পারবে, যদি এমনি বলে যে যতগুলো ইচ্ছে ততগুলো খা, তাহলে করে যা ইচ্ছে তা খাওয়া যাবে, ঠিক না? এটা হচ্ছে এরকম। তাহলে উপশক্তি স্তরের ধারণা কি করছি? তাই শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস বা প্রধান কক্ষপথে কতগুলো ইলেকট্রন নিবে সূত্র কি? 2n²। এখন যদি বলি উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন নিবে? 2n+1। এখন কি সহজ হয়ে গেছে না? এখন যে কোনো শক্তি স্তরে বা যে কোনো উপশক্তি স্তরে যদি বলে আমরা বের করতে পারবো না ইলেকট্রন, খুবই সহজে কিন্তু বের করতে পারবো। এখন ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করব? ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব এটার একটা নিয়ম কারণ অবশ্যই আছে না? এগুলো একটু বুঝতে পারলাম। ইলেকট্রন বিন্যাস তো জানি, কারণ ফেস লাগে না, তাও আমি একটু দেখাই দিতেছি। যেমন প্রথম এই যে এইভাবে 2 3টা দেখাম, বেশি না, 1s 2s পরে কি 2p 3s 3d 3d ঠিক আছে না? 4s 4p 4d 4f। তাহলে ইলেকট্রন বিন্যাস গুলো এইভাবে প্রথম
1s পরে পরে অনেকে করে কি দেখ এখানে 3s এর পরে 3p পরে 3p এর পরে আসার কথা 3d কিন্তু আইছে কি ঠিক আছে না পরে কি 3d তো ইলেকট্রন বিন্যাস আমরা যেভাবে করব যে সম্পূর্ণ সব সময় এই নিয়ম ফলো করব অন্য কি নিয়ম ফলো করব না ঠিক আছে অনেক সারি কইবো যে এমনি কর এমনি করলে কিন্তু ভুল হয়ে যায় ওই যে বিশের পরে গেলি মনে নাই ব্যাস লাগে যে যেমন 1s 2 2s 2 2p 3s 3p এখন কি এসে বলবো এখন এখন কিসের জন্য আমরা এটা আগে আসলে এটা পরে গেল অবশ্যই একটা কারণ আছে আছে না কারণ যে আমরা জানি সব সময় যেগুলো শক্তি কম এগুলো আগে থাকে যেগুলো শক্তি বেশি এটা পরে থাকে তো উপশক্তি স্তরের এখানে ইচ্ছা করলে আমাদেরকে প্রশ্ন এরকম ভাবে আসে অনেক তর পরীক্ষা দিছে যে কেন কেন 3s এর আগে পরে চাইছে আসলে না প্রশ্ন এটার উত্তর হচ্ছে আমি দিয়ে দিতেছি এখানে দেখ আমরা প্রথমে বলবো আমরা জানি কোনো উপশক্তি স্তর বা অরবিটাল এগুলো কি অরবিটাল না কোন উপশক্তি স্তরে বা অরবিটালে যদি sp সহকারী কোয়ান্টাম সংখ্যা এগুলোর বলা হয় spdf বা এগুলোর উপশক্তি স্তরের মান যদি উপশক্তি স্তরের মান যদি কম হয় এগুলো কি আগে আসবো আর যদি পরে হয় তাহলে বেশি পরে বইলা এতটুকু পর্যন্ত বলবি বইলা এখন কি করবি এখন জাস্ট এটার মানটা বার করে দিবি এটার মানটা বের করে দিবি কেমনে বের করব সূত্র কি 2 ঠিক আছে না কিসের জন্য যে 4s আগে ঠিক না এখানে 4 আগে আমরা বোঝা যাচ্ছে আর শক্তি বেশি আসলে কিন্তু আর শক্তি বেশি না অনেক সময় মোটা হইলে কিন্তু শক্তি থাকে না দেখবি এই বইটা যায় আচ্ছা না দেখ এখানে দেখ 2 ইনটু 2 l এর মান কত আমি কার বের করতেছি 4s এর বের করতেছি l এর মান কত 4 না l এর মান জিজ্ঞাসা করছি l এর মান 2 l এর মান 2 s এর জন্য l এর মান 2 না 0 0 প্লাস এর কত 1 তো এখানে কত আসে 2 না এখন আমরা যদি 3d বের করি 3d বের করলে এখানে 2 ইনটু 2 3 এর মান কত 2 এর মান হচ্ছে 2 প্লাস 1 কত হইতাছে 10 আচ্ছা এটা তো হয় নাই 2 তো এর মান কান্দা আচ্ছা এটা এইভাবে না যে এই যে শক্তি Guide দেখ বই দেখ একটা ইলেকট্রন বিন্যাস কোনটার আগে কোনটা প্রবেশ করব এর শক্তির নির্ণয়ের একটা সূত্র আছে পাইছো পাইছো এটা হচ্ছে একটু আমরা একটু দেখি n plus n plus l গুড n plus l এদিকে যদি আমরা এইভাবে আবার এটা বিশ্লেষণ করে দিয়েছি দেখ আমাদের প্রশ্ন কিভাবে থাকবো প্রশ্ন থাকবে হচ্ছে কেন 3d এর আগে 4s প্রবেশ করে বা হয় তো আমরা উত্তর দিব এভাবে আমরা জানি কোন শক্তি স্তরে বা কোন উপশক্তি স্তরে যদি n plus l এর মান বেশি হয় তাহলে এটা পরে মানে পরে যায় এবং যদি কম হয় ওটা আগে অবস্থান করে তো আমরা এখানে লিখবো যে 4s এর জন্য n plus l এর মান আমার কত হচ্ছে 4s এখানে n এর মান কত n এর মান 0 s এর লেগে 4s এর জন্য n এর মান কত বল 4 এ গো কারণ কি এটা 4 নম্বর শক্তি স্তরে ঘুরতেছে কক্ষপথ 4 n এর মান হচ্ছে 4 প্লাস 0 তাহলে কত হচ্ছে 4 এখন 3d বের করি 3d তাহলে এখানে 3 এর জন্য 3d এর জন্য কত 2 তাহলে কত হইছে তাহলে কে আগে যাইবো 4 তাহলে এটা কি বুঝছি আমরা বাদ করে দেই কেমনে বের করে দিই তো অর্থাৎ লাস্টে দিয়ে পরে দিবি খালি কই দিবি 4s কি যাইবো আগে আর 3d যাইবো এই প্রশ্ন কি আর কোনদিন বলইব এই প্রশ্নটা আমার একটা সূত্র n plus l n plus l n plus l মনে থাকবো না এই চ্যাপ্টার মোটামুটি শেষের দিকে লাস্ট একটা টপিক পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর এটা দিয়ে দিলেই শেষ হয়ে যাবে এটা খুবই সহজ আমরা একটা শর্টকাট টেকনিক দিয়েছিলাম যে মৌলের একটা পারমাণবিক ভর কেমনে বের করি মনে আছে এর ভর দিয়া আচ্ছা আমরা তো এতটুকু পর্যন্ত বুঝছি না এখন দেখ কিছু আছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এটা তো একটু প্রশ্ন প্রতি বছরই আসে কোনো না কোনো পরীক্ষার মধ্যে আসে এটা আমি এখন বুঝাই দিব যে কোনো পরীক্ষার মধ্যে আসলে খালি দিয়ে দিবি কোনো কথা হইবে না খালি দিয়ে দিবি শেষ আচ্ছা
ব্যতিক্রম, কিছু কিছু ইলেকট্রন ব্যতিক্রম, এখানে দুইটা দিছে, আরো আছে এখানে, শুধু জাস্ট দুইটা দিছে। কি কি দিছে দেখ, এখানে দিছে হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়াম এবং আর 24 কপার। 38 কপার, আমি এবার বলতেছি দেখ, দেখ এখানে আমার প্রশ্ন থাকবে কি যে ক্রোমিয়াম বা কপার ব্যতিক্রম ইলেকট্রন কেন? ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, ঠিক আছে? তো সাধারণত দেখা যায় একটি উপশক্তি স্তরে পি এবং ডি এর অরবিটাল গুলো অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণ থাকে। এখন অর্ধেক পূর্ণ সম্পূর্ণ বুঝতে হইব, যেমন পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? 6টা। না, ডি অরবিটালে কয়টা থাকতে পারে? 10টা। 10টা। এখন বলি যদি এটা অর্ধেক কত, 3 যদি বলি এটা অর্ধেক কত, 5 এটা কি বলছে? পূর্ণ আর অর্ধেক পূর্ণ। পূর্ণ হচ্ছে 6, অর্ধেক পূর্ণ 3। এটা কি বুঝি নাই? এখন দেখ সাধারণভাবে কিন্তু এটা থেকে পূর্ণ এসরা ডি এর এনে বলেন কি এসরা ডি না, এসএল এসরা তে তো বড় আই ডি এর না না না, এইভাবে না, আমার কথা শুনো, আমি যেইভাবে করি এইভাবে করবো। এখানে আমরা কি জানি, সাধারণত পি এবং ডি দুটো ইলেকট্রন পূর্ণ থাকে বা অর্ধেক পূর্ণ থাকে, কিন্তু এগুলো যদি পূর্ণ এবং অর্ধপূর্ণ থাকে মানে এগুলো সুস্থিত হয়, মানে অনেক এগুলো কি হয়, সুস্থিত হয়। এখন দেখ আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ক্রোমিয়াম কত? 24 তো 1s 2 2s 2p6 3s 2p6 4s স্কয়ার উপরে 3d 1 2 না না 2 না 3d 4 4, ঠিক আছে? এখন দেখ এটা হওয়ার কথা ছিল কার? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, কিন্তু প্রকৃতিতে ক্রোমিয়াম খুবই খুবই সুস্থিত মৌল, ঠিক আছে? খুবই সুস্থিত মৌল। এর জন্য আমরা কি জানি, পি বা ডি অরবিটাল পূর্ণ বা অর্ধেক পূর্ণ থাকলে সুস্থিত হইব, না থাকলে হইব না। এটা কি পূর্ণ আছে? পূর্ণ নাই। এখন আমরা 4s এখানে দেখব, আচ্ছা সমস্যা নাই, আমরা এইভাবে দিয়ে করব, সমস্যা নেই। এখানে আমরা দেখব হচ্ছে গিয়া যে এখানে s আছে, কি আছে? 4s, সর্বশেষ কি আছে? 4s। এই 4s টা বই মধ্যে এমনি দিছে না, এই যে এমনি দিছে না, একই কথা, এমনি না, আমরা এনে দিলাম 4s দিলাম। এখানে যখন এটা থেকে একটা s বা s একটা ইলেকট্রন এখানে কাকে দিয়ে দিব? ডি এর দিয়ে দিব, কারণ কি একই সুস্থিত মৌল অর্জন, ঠিক আছে? এটা কাছে কোন সময় দিব জানো? যখন আমরা তাপ দিব এই বিক্রিয়ার মধ্যে, এটা দিয়া আমরা এটা পরে বুঝাবো, এটা দরকার নাই, আগে বুঝ। এখানে সুস্থিত হলে কত লাগবে? পূর্ণ বা অর্ধেক পূর্ণ। সুতরাং যদি এটা অর্ধেক পূর্ণ হইতে চাই কয়টা হইতে দিব? 5টা। এর জন্য এখানে s একটা দিয়ে দিব। যদি s একটা দিয়ে দেয়, এখানে ইলেকট্রন বিন্যাস কি হইব? যে 4s 1 3d 5 পারমু, কম্পারে পারমু, পারমু না? কপার আচ্ছা লাস্ট, আচ্ছা ক্রোমিয়াম আর কভারটা তো আমরা পারমু, এটা বাইরে দিতে চেষ্টা করি। আজকের জন্য লাস্ট টপিক হচ্ছে পারমাণবিক বা আপেক্ষিক পারমাণবিক। এটা খুবই সহজ, আমি খুবই সহজ ভাবে এটা বুঝাই দেবো। দেখ পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর এটা কিভাবে করব? তো আমরা সূত্রটা একটু দেখ, সূত্রটা দেখ নিচে কি আছে। এই ওদের লাস্ট টপিক হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে? আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা যে কিভাবে বের করব এটা দিয়ে এই চ্যাপ্টারটা আপাতত আমরা সমাপ্তি করব, ঘোষণা করব। দেখ এখানে আপেক্ষিক পারমাণবিক ভরের একটা সূত্র আছে, যে কি আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি? আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের যে মৌলটার আমরা আপেক্ষিক পরমাণু বের করব, এই মৌলের একটি পরমাণুর ভর বাই এখানে দেয়া আছে কার্বনের, এই যে কার্বনের 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12, এটার টোটাল পুরোটার মান হচ্ছে 1.6 * 10^24। এটা যে নিচে যে কার্বনের যে আইসোটোপের 12 আইসোটোপের যে মানটা আছে, টোটাল এই মানটার পরিবর্তে এটা দিয়ে দিবি, ওকে? এখন কথা হচ্ছে দেখ আমাদেরকে কি করতে হবে, একটি পারমাণবিক ভর কিন্তু বার করতে হবে, ঠিক আছে? একটা পারমাণবিক ভর যদি বের আমরা না করি তাহলে কিন্তু এই অঙ্কটা পারবো না। একটা পারমাণবিক ভর তো প্রত্যেকটা মৌলের তো পারমাণবিক ভর আমরা মুখস্থ করা সম্ভব না, এত পারমাণবিক ভর মুখস্থ করা সম্ভব না, কিন্তু আমরা
এই একটা পারমাণবিক ভর মৌলের একটি পারমাণবিক ভর কিভাবে বের করবে এটা নিনজা টেকনিক শিখে নেব। যেমন কি মৌলের একটি পারমাণবিক ভর মৌলের একটি পারমাণবিক ভর আমরা কিভাবে বের করব। সাপোজ আমরা আমাদেরকে প্রশ্ন করলো যে অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, তাদের বইয়ে আছে এটা, ঠিক আছে। এখন অ্যালুমিনিয়ামের একটি পারমাণবিক ভর অবশ্যই আমাদের বের করতে হবে। তো আমরা এখানে লিখলাম যে অ্যালুমিনিয়ামের একটি পারমাণবিক ভর বা পরমাণুর ভর, আচ্ছা একটি পারমাণবিক ভর কি বের করব। আমরা একটি পারমাণবিক ভর বা পরমাণু বের করব হচ্ছে এভাবে যে আমরা কত আছে 27 পারমাণবিক ভর কত, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। এই 27 কে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব 6.023 10 to the power minus 10 to the 23। ওকে, এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু পরমাণুর একটা পারমাণবিক ভর বের হবে, পরমাণুর ভর বের হবে। কিন্তু কথা হচ্ছে এই নিয়মটা কোথাও নাই, সুতরাং এটা তোরা বইয়ের মধ্যে নেই, সুতরাং এইটা তোরা খাতার মধ্যে লিখবি না, শুধু জাস্ট এটার মান যেটা আসবো এটা লিখে দিব। তো এটার মান আসবে 4.8482 into 10 to the power minus 23 গ্রাম এটা আসবে। ওকে, এখন আমরা অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর বের করে ফেললাম। এখন যদি অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে এটা। তো লিখবো যে অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর, এটা কিন্তু আগে লিখবো আবার এটা পরে লিখিস না। এই যে এটা থেকে আমরা একটি পারমাণবিক ভর বের করে ফেলছি, সেটা কত 6.482 into 10 to the power 23, ওকে, মাইনাস 23। এখন এটাকে যখন এটা দিয়ে ভাগ করব তো দেখবি এখানে উত্তর আসে কত 27। তো এই অংশটা কি করবি, খাতায় লিখবি না, ওকে। তো এইটা এইভাবে আমরা যে কোনো পরমাণুর একটা পরমাণু বা এভাবে আমরা যে কোনো মৌলের আপেক্ষিক পরমাণু ভর বের করতে পারবো। তো চ্যাপ্টার এটাই এখানেই সমাপ্ত দিলাম, আজকে এখানেই থাকবে। তো আগামী দিন আমরা চতুর্থ এবং পঞ্চম চ্যাপ্টার নিয়ে এটা আলোচনা করব।